আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসের আরো একটি ক্লাসে। সো আজকে আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যে শর্ট সিলেবাসে যে সেকেন্ড পার্টটুকু আছে, সো সেকেন্ড হাফ আমরা কমপ্লিট করব। কাইন্ড অফ এটাকে আমরা বলতেছি P2, এটাকে আমরা কি বলতেছি বলতো, P2। আচ্ছা, সো P2 তে আমরা দেখে নেই যে আসলে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো। আর আমার পরিচয় দিয়ে রাখি, আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো আমরা ক্লাসের ব্যাপারে একটু দেখি। আমাদের P2 যেটা আছে, P2 লেকচার যেটা আছে, ওটার মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে 4টা চ্যাপ্টার আছে। কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, পর্যাবৃত্তীয় গতি, আর আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব। দেখতেই পাচ্ছ খুব ভালো পরিমাণ কিন্তু আসলে এখানে আমাদের কন্টেন্ট আছে। প্লাস বলা যায় যে এখানে চ্যাপ্টারগুলো কিন্তু বেশ বড়, ঠিক আছে, খুব একটা ছোট না। সো এই জন্য আমরা যেটা করছি সেটা আমি এই প্রথম দুইটা চ্যাপ্টারকে আমি একটা পার্ট করছি, যেটাকে আমরা বলবো আমাদের P2 এর পার্ট 1। P2 এর কি পার্ট 1, আর এই দুইটা লেকচারটা আমাদের পার্ট 2, ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমাদের এই যে ক্লাসটা যেটা আছে, এইটা আমাদের P2 এর পার্ট 1। কাইন্ড অফ আমরা এখানে আমাদের এই দুইটা চ্যাপ্টার পড়বো, একটা কাজ শক্তি ক্ষমতা আর মহাকর্ষ বিকর্ষ, ঠিক আছে। নেক্সট লেকচারে আমরা এই দুইটা চ্যাপ্টার পড়বো। আচ্ছা, সো চলো শুরু করে দিই। সো ক্লাসের ব্যাপারে আমি একটু বলে রাখি, হালকা পাতলা একটু বলে রাখি যে আমার ক্লাসের ফ্লো কেমন থাকে। নর্মালি বুঝতেই পারছো, যারা আমার ক্লাস করছো তারা তো জানোই। আর আমি তাও একটু বলে রাখি যে আমি নর্মালি যেটা করি এখন আমরা এখানে কি করতেছি বলো তো, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে আমি চেষ্টা করব যে কোশ্চেন ব্যাংকটা সলভ করাবো, অবশ্যই কোশ্চেন ব্যাংকের ম্যাথটা অবশ্যই সলভ করাবো। আর এর পাশাপাশি যতটুকু থিওরি লাগে, ওই থিওরিটা যতটুকু ডেপথে যাওয়া যায় অতটুকু ডেপথে যাওয়ার চেষ্টা করব। এইটার একটা মেইন রিজন কি, এটার মেইন রিজন এইটা যে যারা সাস্টে পরীক্ষা দিবা, অনেকেই এমন থাকবা যে যারা আসলে খুব একটা এইচএসসি লাইফে পড়াশোনা করো নাই, বা এইচএসসিতে খুব একটা ধরো এত এফোর্ট দাও নাই। সো ওই যে এফোর্ট দিচ্ছ না, ওইটা কারণে দেখা যাচ্ছে অনেকের অনেক থিওরি হয়তো বাকি রেখে দিছো। এখন আমি চেষ্টা করবো যে তুমি যদি এর আগে থিওরি বা বেসিক তোমার ভালো নাও থাকে, যাতে করে তুমি ম্যাথটা যে আমি করতেছি ওটা যাতে বুঝতে পারো, এই জন্য রিলেভেন্ট একটু থিওরি আমি তোমাকে পড়াই দিব, ঠিক আছে। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস আমি যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি, এই জন্য আমি তোমাকে বলবো যে অনলাইন ক্লাসটাও তুমি একটু টেবিলে বসে করবা। আর আরেকটা জিনিস সেটা যখন ক্লাসটা করবা তখন একটু কি করবা, নোট করবা। নোট করার একটা বড় রিজন কি, আমি যা যা করাচ্ছি এগুলো তো আমি নিজেই পারি। প্লাস তুমি যখন আমার ক্লাসটা দেখতেছো তখন তোমার কাছে মনে হবে যে না, এগুলো তো পারি। বাট ব্যাপারটা নিজে যখন করবা না, অনেক কিছু ভুল পাবা। সো আমি যা যা বলবো, যা যা লিখবো তোমার খাতায় যেন থাকে, বা এটাকে নোট বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো ক্লাসটা আমরা শুরু করে দিই। সো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা আমাদের কাজ শক্তি ও ক্ষমতা। সো এইটা বোঝা যায় যে কাইন্ড অফ এই চ্যাপ্টারটা কাইন্ড অফ তোমার জন্য একটা সেভিয়র বলার একটা রিজন কারণ এই চ্যাপ্টারটা খুবই সহজ, সত্য কথা। মানে দেখতে কঠিন মনে হলে একদমই সহজ। এটা যদি তুমি মোটামুটি কয়েকটা কনসেপ্ট যদি বিল্ড আপ করতে পারো, এর বাইরে আসলে তেমন কিছু আসে না, ঠিক আছে। তো চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। আমাদের সাস্ট 16-17 সালে আসা কোশ্চেন, এটা বি মানে বোঝা যাচ্ছে বি সেট। সো বলে দেওয়া আছে যে এক ব্যক্তি 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি 30 ডিগ্রি না, 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু বলছে। কি বলছে? 5 মিটার উঁচু, 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের কোনো ধরনের বাধা কাজ করবে না, ঘর্ষণ কাজ করবে না। সো ঘর্ষণবিহীন তল বরাবর একটি এত নিউটনের ওজনের ব্লক নিছে। কি করছে? এত নিউটন ওজনের ব্লক টেনে তুলছে। সো বলছে যে ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কত জুল পরিমাণ কাজ করতেছে, ঠিক আছে। সো আমরা যেটা বলতেছি যে আমাদের আসলে যদি সরি, আমাদের একটু কল আসছে, সো আমি একটু কলটা কেটে নেই। ওকে, সো যেটা বলছিলাম যে আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদের ব্যক্তি কত জুল কাজ করবে সেটা আমাদেরকে বলছে, ঠিক আছে। সো আমরা একটু সিনারিওটা আঁকি, যে সিনারিওতে আসলে আমাদের কি বলে দেওয়া আছে। সো সিম্পল কথা, আমাদের কাছে কাইন্ড অফ এরকম একটা ব্লক দেওয়া আছে, এরকম একটা কি দেওয়া আছে, সরি ব্লক না, এরকম একটা ঢালু তল দেওয়া আছে। সো ঢালু তলের উপরে আমাদের একটা ব্লক রাখতে হবে। সাপোজ আমরা ব্লকটা রাখলাম এইটা। সাপোজ আমাদের ব্লকটা রাখলাম এইটা। তো ব্লকটাকে আমি এখান থেকে নিয়ে কোথায় রাখছি? এই যে এখানে নিছি, ঠিক আছে। সো এটাই কথা এই ঢালু তলের মধ্যবর্তী বলে দেওয়া আছে যে এই কোণটা বা ঢালু তলটা 30 ডিগ্রি কোণে ঢালু। এরপরে এটার যে উচ্চতা যেটা দেওয়া আছে, উচ্চতা এটাকে আমরা বলবো সাপোজ এইচ বললাম। এইচ দেওয়া আছে 5 মিটার, এইচ দেওয়া আছে কত? 5 মিটার। আর আমাদের যে ব্লক যেটা আছে ওটা ওজন দেওয়া আছে 100 নিউটন, ঠিক আছে। ডান, এতটুকু আমাদের জিনিসপাতি। সো আমাদেরকে যেটা বলছে যে আমাদের এই ব্লকটাকে সাপোজ জিপ্রান ভাইয়া কি করছে, এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? এই জায়গায় নিয়ে আসছে। তাহলে এখন আমার কতটুকু কাজ করতে হবে, ঠিক আছে। সো এইটা করার জন্য খুব এত কিছু চিন্তা করতে হয় না, বাট প্রথমে তোমাকে আমি একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব। ডিটেলস দেখানোর পরে আমরা যেটা করবো, একদম খুব সিম্পলি আমি তোমাকে শর্টকাটে বলে দিব যে এত ডিটেলস তোমার লাগবে না, কি চিন্তা করলে হবে, ব্যাপারটা বুঝো। সো প্রথমে আমরা একটু একটু বোরিং ওয়েতে সলভ করার চেষ্টা করবো, এটাকে আমরা বলতে পারি ডিটেলড ওয়েতে, ঠিক আছে। সো ডিটেলসে আমরা যদি সলভ করি, প্রথমে একটু আমরা দেখি। সো আমাদের কাজ বের করার জন্য আমাদের কি লাগে, আমার কৃত কাজ বের করার জন্য আমার কি লাগবে বলো?
আমার কৃতকাজ বের করার জন্য আমাদের লাগবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই তো? এফ এস কস থিটা, ফোর্স লাগবে আর ফোর্সের দিকে সরণ লাগবে, তাই তো? আচ্ছা, এখন আমি ফোর্স কোন দিকে দিব? এখন ফোর্স কোন দিকে দেবো সেটা আমার ইম্পর্টেন্ট। এখন আমি যেহেতু এই বরাবর যেহেতু বস্তুটাকে টেনে উপরে উঠাচ্ছি, তাহলে আমি ফোর্স এই দিক বরাবরই দিব। তাহলে আমি দিয়ে দিই, দেখো ফোর্স আমি দিচ্ছি হচ্ছে, দেখো এই দিক বরাবর আমি কি দিব, একটা ফোর্স দিব, ফোর্সটা দিয়ে এই দিক বরাবর কি করবো, এদিক বরাবর বস্তুটাকে নিয়ে যাব। এখন তুমি আবার একটা বোঝো যে বস্তুটার উপর আসলে কি বল কাজ করতেছে। আমি যখন বল প্রয়োগ করতেছি না, এর আগে আসলে বস্তুটার উপর কোন বল কাজ করতেছে? অবশ্যই একটা বলই কাজ করতেছে। কি বল? সেটা হচ্ছে অভিকর্ষ বল বা ওজন। অভিকর্ষ বল বা কি ওজন। সো এখন এই সিনারিওটা বোঝার জন্য আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আমরা সাপোজ এই মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে? মাঝখানে যদি নিয়ে আসি তাহলে ব্যাপারটা খুব ইজিলি বোঝা যাবে যে আসলে দেখো বস্তুটার উপর একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে একদম ঠিক নিচ বরাবর। সেটা কোনটা বলতো? সেটা কাজ করতেছে আমাদের ওজন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এর বাইরে কি কোনো ধরনের বল কাজ করতেছে? এর বাইরে কি কোনো ধরনের বল কাজ করতেছে? কোনো ধরনের বল তো কাজ করতেছে না। সো আমরা নিউটনিয়ান মেকানিক্সে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের এই এমজিটাকে আমরা চাইলে দুইটাকে ভাগ করতে পারি। আবার ভেক্টরও দেখছিলাম যে ভেক্টরটাকে আমরা কি করতে পারি, বিভাজিত করতে পারি। সো এইটাকে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি কিভাবে দেখি তো আমরা। সো একটা ভাগ হবে হচ্ছে এই বরাবর, একদম হচ্ছে এই যে তল যেটা আছে ওই তলের লম্ব বরাবর, আর একটা হচ্ছে এই তলের সমান্তরালে। কি হবে? এই তলের সমান্তরালে হচ্ছে এইটা, ঠিক আছে? এই তো, তাহলে এইটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, সাপোজ এই 30 ডিগ্রিটাকে আমরা বললাম হচ্ছে থেটা, এই 30 ডিগ্রিটাকে আমরা কি বললাম, থেটা। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে এইটা যদি থেটা হয় তাহলে এই কোণটা হবে থেটা। আশা করি তোমরা এইচএসসিতে এটা মোটামুটি হলো দেখে আসছো। তাহলে এটা যদি থেটা হয় তাহলে এই কোণটা হবে থেটা। তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি এটা হবে আমাদের এমজি কস থেটা, আর এইটা হবে কত? এটা হবে আমাদের এমজি সাইন থেটা, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি এই ব্যাপারটা বুঝে যাওয়ার কথা। এই ব্যাপারটা আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এটাকে আমরা একটু উপরে রাখি। হ্যাঁ, ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমাদের এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছিল? একটা বলই কাজ করতেছিল, সেটা একদম ঠিক নিচ বরাবর এমজি। এই এমজিটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এমজি কস থিটা, আর একটা হচ্ছে আমাদের কি হচ্ছে এমজি সাইন থিটা। সো এমজি কস থিটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা নাই, কারণ এমজি কস থিটার উপর বরাবর আমাদের যে তল আছে ওই তলের লম্ব বরাবর, ওই তলে লম্ব বরাবর একটা বল কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে কি অভিলম্বিক প্রতিক্রিয়া বল। সেটাকে আমরা কি বলি? অভিলম্বিক প্রতিক্রিয়া বল। আর এই অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর এমজি কস থিটা কিন্তু কাটাকাটি চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই অবিলম্বী প্রতিক্রিয়া বলা এমজি কস থিটা যদি আমরা কাটাকাটি চলে যায়, তার মানে আমাদের কাছে এখানে একটা বলই আছে, সেটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। আচ্ছা, সো আমাদের ওই যে আজানের জন্য একটু আমরা ব্রেক নিলাম। সো যেটা বলতেছিলাম যে আমাদের এইখানে আমাদের কাইন্ড অফ হচ্ছে বস্তুটার উপর একটা বলই কাজ করতেছিল, সেটা হচ্ছে আমাদের এমজির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে আমরা দুইটাকে ভাগ করছি, একটা হচ্ছে এমজি কস থিটা, একটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। এমজি কস থিটার ঠিক বিপরীত দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা বলি অভিলম্বিক প্রতিক্রিয়া বল, যেটা সারফেস দেয়, মানে এই ঢালু তলটা দিবে। তার আর এমজি কস থিটা সমান, এই কারণে কাটাকাটি চলে যায়। সমান কেন এটা আমরা বুঝতে পারি, কারণ বস্তুটা নর্মালি উপরের দিকে উঠে যায় না, এই বরাবর নিচের দিকেও নেমে যায় না। তাহলে এই বরাবর আসলে কি হচ্ছে, এই বরাবর কি তার কোনো ধরনের অ্যাক্সিলারেশন নাই, কোনো ধরনের গতি নাই। তাহলে এই বরাবর আসলে কি বলা যায় যে আর এমজি মনে হয় সমান, এই জন্য বিপরীত দিকে কাজ করতেছে, কাটাকাটি চলে গেছে, ঠিক আছে? তাহলে এখানে একটা বলই কাজ করতেছে ভাই, কোনটা বলো তো? এখানে একটা বলই কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এই এমজি সাইন থিটাটাই মূলত কি করে, ঢালু তল বরাবর বস্তুটাকে নিচের দিকে নামায় দেয়। কিন্তু আমরা কোন দিকে যেতে চাই? আমরা তো বস্তুটাকে এই বরাবর নিতে চাই ভাই। কোন বরাবর নিতে চাই? এই বরাবর নিতে চাই। তো খুবই সিম্পল কথা, তার মানে আলটিমেটলি আমরা এটা ঠিক বিপরীত দিকে একটা এফ মানে বল প্রয়োগ করব। ঠিক বিপরীত দিকে কি করব? এই যে এফ যেটা আছে না, এই এফ যেটা আছে না, এটা ঠিক আমরা কি করব, বস্তুটা ঠিক বিপরীত দিকে এফ মানে বল প্রয়োগ করব। এই যে ঠিক বিপরীত দিকে এফ মানে বল প্রয়োগ করব, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে এফ মানে বল কোন দিকে বল প্রয়োগ করব? ঠিক বিপরীত দিকে, ঢালু তল বরাবর ঠিক বিপরীত দিকে এফ মানে বল প্রয়োগ করব। এখন এই যে আমি যে এমজি সাইন থিটা সমান যে বল প্রয়োগ করলাম না, এই কারণে বলতো বস্তুটার উপর লব্ধি বল কত? লব্ধি বল হবে 0। লব্ধি বল যদি 0 হয় তখনই তার কোন ধরনের অ্যাক্সিলারেশন থাকে না। তখনই যদি অ্যাক্সিলারেশন না থাকে তখন আমরা কি বলতে পারি, সে সমদ্রুতিতে যাবে। তাহলে এটাই আমাদেরকে বলে দিচ্ছে সে কি করবে, ব্লকটিকে আমাদের কোথায় কিভাবে নিতে হবে, সমদ্রুতিতে নিতে হবে। তাহলে আলটিমেটলি আমাকে বলো তো আমাদের এফ কত হবে? এফ কত হবে দেখো তো, এই যে এফ হবে আমাদের এমজি সাইন থিটার সমান এবং কি হবে, বিপরীত। তাহলে আমাদের ফোর্স কতটুকু প্রয়োগ করতে হবে? এমজি সাইন থিটা। ডান। আচ্ছা, এইবার হচ্ছে ফোর্স তো পেয়ে গেছি, তাহলে এই যে ফোর্স এফ, এফ কত? এফ হচ্ছে আমাদের কত হবে, এমজি সাইন থিটা। এবার বলো সরণ কতটুকু? সরণ কোনটা হবে বলতো? আমি ফোর্স কোন দিকে দিচ্ছি বলতো? এই দিক বরাবর ফোর্স দিচ্ছি। সরণ কোন দিকে হবে? বস্তুটাকে আমি এইখান থেকে কোথায় নিয়ে গেছে, এইখানে। তাহলে সরণ আমি চিন্তা করলাম যে এই এতটুকু, সাপোজ আমরা ধরলাম এক্স, এই এতটুকু ধরলাম আমরা এক্স। এবার আমরা একটু চিন্তা করি যে এই পুরা ত্রিভুজটার কথা যদি আমরা চিন্তা করি, আমাদের
কি দেওয়া আছে বলতো, আমাদের দেওয়া আছে উচ্চতা। এখন আমরা দেখার চেষ্টা করবো যে উচ্চতার মাধ্যমে কি আমরা এক্সটা বের করতে পারি কিনা, উচ্চতার মাধ্যমে কি এক্সটা বের করতে পারি কিনা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, সাপোজ আমি লিখলাম যে সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাগরে লবণ আছে, লবণ মানে কি এই যে লম্ব এইচ, আছে মানে কি অতিভুজ, অতিভুজ মানে কোনটা যেটা আমরা বের করতে চাচ্ছি এক্স, তাহলে আমরা লিখে ফেলি এক্স। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে এইচ ইজ ইকুয়াল টু আমরা পাবো এক্স, সাগরে লবণ আছে, সাগরে লবণ, লবণ হচ্ছে এইটা, আর আছে হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ডান। তাহলে আমরা দেখতে পাবো যে এইচ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো হচ্ছে এক্স সাইন থিটা। ঠিকই আছে, ঠিক আছে, মাঝখানে একটু মনে হলো যে সমস্যা হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এইচ ইজ ইকুয়াল টু আমাদের এক্স সাইন থিটা। ডান, আচ্ছা শান, একটু আমরা এখান থেকে রেখে রাখলাম। এরপরে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের এখানে আমাদের কি কি লাগতেছে। দেখো তো এখানে আমরা কি কি দিচ্ছি, দেখো আমরা এখানে লিখলাম যে এ ফোর্স যেটা আছে, ফোর্স পেলাম হচ্ছে এমজি সাইন থিটা। স্মরণ কতটুকু বলতো, এই স্মরণ বস্তুটাকে আমি এখান থেকে এখানে নিয়ে গেছি, স্মরণটাকে আমরা ধরে দিচ্ছি এক্স, তাহলে আমরা লিখে ফেললাম এখানে এক্স। আর কি আছে বলতো, এই যে কস থিটা আছে। এবার বলতো কস থিটার মান কত হবে, কস থিটার মান কত হবে চিন্তা করো। ফোর্স কোন দিকে দিচ্ছি, এই দিক বরাবর দিচ্ছি। স্মরণ কত হচ্ছে, স্মরণ কোন দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা বসায় দেই cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, cos 0 ডিগ্রির মান যদি হয় 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, cos 0 ডিগ্রির মান যদি 1 হয় সেটাকে আমরা বলতে পারি 1। সেটার মান কত হবে, সেটার মান হবে আমাদের 1। তাহলে দেখো আমাদের লিখতে পারি যে mg, এটার মান হচ্ছে 1। তাহলে এখানে আর আমার কিছু লেখা লাগতেছে না, তাহলে এটাকে লিখতে পারি যে mg x sin থিটা। কি লিখতে পারি, x sin থিটা। ঠিক আছে, এবার দেখো x sin থিটা যেগুলো আমরা কি পাইছিলাম h না, তাহলে x sin থিটার মান যদি আমরা h বসাই দিই তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি mg ইনটু h। তাহলে আমরা যে কৃত কাজ কি পাচ্ছি বলতো, mg ইনটু h। কৃত কাজ কি পাচ্ছি বলতো, mg ইনটু h। এবার একটু ফিল পাচ্ছ যে আসলে আমরা কি করতে চাচ্ছিলাম। সো আমি একদম ডিটেলসে তোমাকে দেখাই দিছি যে আসলে আমাদের কৃত কাজটা কিভাবে বের করা লাগবে। ঠিক আছে, সো এবার আমরা একটু বের করে ফেলি যে আমাদের আসলে আমাদের কৃত কাজটা কিভাবে বের করবো। সেটা হচ্ছে আমরা দেখি ফেলে যে ডাব্লিউ গুলো আমাদের mg, mg মানে কি ওজন, ওজন কত দেওয়া আছে 100 নিউটন। এরপর h, হাইট কতটুকু, h কোনটা এই হাইটটা, সেটা কত 5 মিটার। তাহলে আমরা বসাই দিই কত 5, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি 500 জুল। কত পাচ্ছি 500 জুল। তাহলে ডাব্লিউ কত পাচ্ছি 500 জুল। ডান। সো আমরা চাইলে এইভাবে ম্যাথটা করতে পারি বা এইভাবে ম্যাথটা বুঝতে পারি। এবার আমি তোমাকে শর্টকাট দেখাবো। কি দেখাবো, শর্টকাট দেখাবো। এত কিচ্ছু চিন্তা করা লাগবে না, এত যে ভাগাভাগি করলাম না, কিচ্ছু ভাগাভাগি করা লাগবে না। এবার তোমাকে আমি সিম্পলি বলি যে এই ম্যাথটা তুমি আসলে কিভাবে দেখবা বা শর্টকাটে কিভাবে দেখবা। ঠিক আছে, সো আমরা এটাকে এভাবে এখানে বক্স করে রেখে দিই। এখানে আমরা কি করে দিই, আমরা এখানে একটা বক্স করে রেখে দিলাম। কি করে দিলাম, এইটাকে আমরা বক্স করে রেখে দিলাম। এইবার আমরা চলে যাব একদম শর্টকাটে, যেখানে আমরা শর্টকাট মেথডে সলভ করব। এখানে আমরা আর কিছু চিন্তা করবো না, কাইন্ড অফ হচ্ছে আমরা থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমরা লিখে ফেলি যে এটাকে আমরা বলবো শর্টকাট। শর্টকাট, ঠিক আছে। আচ্ছা দেখো, সো আমরা সেই ঢালু তলটা একটু এঁকে ফেলি, ছোট্ট করে একটু ঢালু তলটা এঁকে ফেললাম। ঢালু তলটা এঁকে ফেলার পরে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি দিলাম। এরপরে এইটা হচ্ছে কত এইচ, এটা হচ্ছে কত এইচ। ঠিক আছে, সো বস্তুটা হচ্ছে আমাদের সাপোজ এইটা, এটাকে আমরা নিয়ে গেছি এইখানে। ঠিক আছে, এখন এবার আমি একটু চিন্তা করি এই বস্তুটার উপর কোন বল কাজ করতেছে, এমজি বল কাজ করতেছে। কোন দিক বরাবর, একদম নিচ দিক বরাবর কাজ করতেছে কি এমজি বল কাজ করতেছে। এবার আমরা সাপোজ দুটো এক্সিস চিন্তা করলাম, একটা এক্সিস এই বরাবর, একটা এক্সিস বলতো এদিক বরাবর, তাই তো, তাই তো। এখন তুমি আমাকে বলো, আমি যখন বস্তুটাকে এইখান থেকে যখন এইখানে আনছি, এইখান থেকে যখন একটু মনোযোগ দিয়ে দেখো, এইখান থেকে যখন এইখানে আনছি, আলটিমেটলি আমার আসলে সরণ কোন দিকে হয়েছে, আমি কিন্তু এক্স এক্সিস বরাবর কিছু সরাইছি, ওয়াই এক্সিস বরাবর কিছু সরাইছি, তাই না। এক্স এক্সিস বরাবর কিছু গেছে, ওয়াই এক্সিস বরাবর কিছু গেছে, তাই তো। আচ্ছা এখন তুমি বলো তো এক্স এক্সিস বরাবর ওই বস্তুর উপর আসলে কতটুকু ফোর্স কাজ করতেছে, কোনো ফোর্সই নাই। নর্মালি আমরা চিন্তা করলে এমজি যেটা আছে ওজন, সেটা ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে, এক্স এক্সিস বরাবর কাজ করতেছে না তো। তাহলে এই বস্তুটার উপর এক্স এক্সিস বরাবর আলটিমেটলি কোনো ধরনের বল নাই। তাহলে আলটিমেটলি ওই বল যদি না থাকে তাহলে আমি কার বিরুদ্ধে কাজ করবো বলো তো, কোনো আছে কি, কেউ যদি নাই থাকে, কোনো যদি প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে আমি কার বিরুদ্ধে কাজ করবো। তাহলে এক্স এক্সিস বরাবর এখান থেকে এখানে সরাইতে কিন্তু আলটিমেটলি আমার কোনো ধরনের কাজ করতে হয় না, আমার কাজ করতেও হয় ওয়াই এক্সিস বরাবর, কারণ ওয়াই এক্সিস বরাবর এমজি যেটা আছে বস্তুটাকে নিচের দিকে টানতেছে। ওয়াই এক্সিস বরাবর অভিকর্ষ বল কাজ করতেছে, যেটা হচ্ছে আমাদের এমজি, সেটা বস্তুটাকে নিচের দিকে টানতেছে। আমাকে ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে উঠাইতে হলে আমার কাজ করতে হচ্ছে। তার মানে আলটিমেটলি আমাকে কাজ করতে হবে শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর, এতটুকু মাথায় রাখবা। ঠিক আছে, তো ওয়াই এক্সিস বরাবর যদি আমার কাজ করতে হয়, আমি সিম্পলি ওয়াই এক্সিস বরাবর আমাদের বল আছে কোনটা এমজি, তাহলে এটা বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে আমি ফোর্স কত প্রয়োগ করব, এমজি বলে প্রয়োগ করব। কত বল প্রয়োগ করব, এমজি বল প্রয়োগ করব। তাহলে ফোর্স কত এমজি। এখন ওয়াই এক্সিস বরাবর সরণ কত চিন্তা করো, ওয়াই এক্সিস বরাবর ওয়াই অক্ষ বরাবর সরণ কতটুকু, এই যে শুধুমাত্র এইচ, এই যে এতটুকু।
শেষ। তাহলে আলটিমেটলি আমি কাজ নিব না, সরি, আমি ফোর্স নিব আর জাস্ট ওই বরাবর সরণ নিব। তাহলে ফোর্স কত? ফোর্স হচ্ছে আমাদের mg, তাহলে কৃতকাজ লেখো, ফোর্স হচ্ছে আমাদের mg, আর ফোর্সের দিকে সরণ, ফোর্স হচ্ছে আমাদের এই দিক বরাবর দিচ্ছি, তাহলে ফোর্সের দিকে সরণ কতটুকু? h, ফোর্সের দিকে সরণ কতটুকু? h, শেষ, mgh। বুঝে আছো? সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা ফোর্স যেদিকে, মানে যেদিকে একটা বল কাজ করতেছে তার বিরুদ্ধে কাজ করব, কাইন্ড অফ এখানে আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতেছি, সিম্পল কথা। ডান। আচ্ছা, তাহলে আমাদের আনসার কোনটা পাচ্ছি? আমাদের আনসার পাচ্ছি হচ্ছে 500 জুল। ঠিক আছে, এই তো আমাদের আনসার। এখানে একটু ভুল দেওয়া আছে, এটা আমাদের 250 হবে না, এটা আমাদের 500 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই। দেখো আমাদেরকে একটু বলে দেওয়া আছে যে একটি বস্তুকে এত বল প্রয়োগ করে এত থেকে এত মিটার হতে এত মিটারে অবস্থানে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের দুটো অবস্থান দেওয়া আছে, একটা এইটা আর একটা হচ্ছে এইটা, দুটো অবস্থান দেওয়া আছে। বলছে যে প্রথম অবস্থানে ছিল, এরপর সেকেন্ডে এই অবস্থানে নেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে আমাদের কাজ যেটা আছে, কাজ হচ্ছে আমাদের 42 জুল কাজ করা হয়েছে। তাহলে এখানে আমাদের মান বের করতে বলছে, আলফার মান। খুব ইজিলি দেখা যাচ্ছে যে আমাদের যে বল যেটা প্রয়োগ করলাম ওইখানে একটা আলফা আছে, যেটা আসলে ভেরিয়েবল, যেটা আমার যে কোনো কিছু হইতে পারে। তারপর অবস্থান যেটা আছে ওইটারও কিছু একটা আলফা আছে। তাহলে ওইখান থেকে আলটিমেটলি আমাদের আলফার মানটা বের করতে হবে। সো এইখানে আসলে আমাদের থিওরি কি লাগবে? একটা জিনিস থিওরি লাগবে, সেটা হচ্ছে আমরা যেটা জানি যে আমাদের কোনো যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে ফোর্স আর সরণকে, তাহলে আমাদের যে কৃতকাজ যেটা আছে ডাব্লিউ, সেটা হচ্ছে আমাদের এফ ডট এস, এফ ভেক্টর ডট এস ভেক্টর। ফোর্স আর সরণের যে ডট গুণফল আছে না, ওইটাকে আমরা বলি হচ্ছে কৃতকাজ, তাই তো? তাহলে আমাদের ফোর্সটাকে সুন্দর করে দেওয়া আছে কিন্তু ভাই ভেক্টর আকারে। ঠিক আছে, এটা তার আমাদের নাড়াচাড়া করতে হচ্ছে না। আমাদের নাড়াচাড়া করতে হবে আমাদের এস ভেক্টর, সরণটা বের করার জন্য। এবার আমরা ভেক্টরে চলে যাই। সরণ ভেক্টর ইকুয়াল আমরা কি পাইছিলাম মনে আছে? সরণ ভেক্টর ইকুয়াল আমরা পাইছিলাম যে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। সো আমরা ধরে নেই যে এই প্রথম যে বিন্দুটা সেটাকে আমরা বললাম এ বিন্দু, এরপরে যে সেকেন্ড যে বিন্দুটা সেটাকে আমরা বললাম বি বিন্দু। তাহলে আমরা কি করব? বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বাদ দিব, তাহলে আলটিমেটলি আমরা সরণ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। সো আমরা সরণ এস ইকুয়াল আমরা কি পাবো? বি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমরা বলবো ও বি, মাইনাস হচ্ছে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটাকে আমরা কি বলবো? ও এ, সেটাকে আমরা কি বলবো? ও এ। ঠিক আছে, এই তো। তাহলে ও বি, বি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা কি বলবো? বি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করবো? এখানে স্থানাঙ্ক যেটা দেওয়া আছে না, জাস্ট আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ যোগ করে দিব, তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে? ও বি পেয়ে যাবো, বা বি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাবো। তাহলে এটা হবে কত? 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস এখানে আছে কত? 3 আলফা, তাহলে আমরা বসাই দিই 3 আলফা কে ক্যাপ মাইনাস এরপর আমরা বসা দিব এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের টুয়াইস আই ক্যাপ প্লাস আলফা জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ঠিক আছে, এই তো। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে একটু কাটাকাটি করে ফেলি, তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যাওয়ার কথা। তাহলে 6 আই ক্যাপ থেকে এটা প্লাস আর মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস টুয়াইস আই ক্যাপ, তাহলে হয়ে গেল কত? 4 আই ক্যাপ, তাহলে কত? 4 আই ক্যাপ। তারপর 8 জে থেকে আমরা কত বাদ দিব? এই যে আলফা জে বাদ দিব। তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে কত? যেটা যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে 8 মাইনাস আলফা জে ক্যাপ। ঠিক আছে, এরপরে 3 আলফা থেকে 3 আলফা কে ক্যাপ থেকে 4 আলফা কে ক্যাপ মাইনাস করব, তাহলে আমরা এখানে বসাই দিই 3 আলফা মাইনাস 4 কে ক্যাপ। ঠিক আছে, আশা করি এগুলো সিম্পল জিনিসগুলো বোঝার কথা আর কি, এখানে খুব একটা সমস্যা হবে না। সো এইটা হয়ে গেল আমাদের কি বলতো? এস ভেক্টর বা কি সরণ ভেক্টর। সো এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। তো এবার জাস্ট খুবই সিম্পল ব্যাপার, যে এবার আমরা কি করব? আমরা ডট গুণফল করে দিলেই ব্যাপারটা হয়ে যাওয়ার কথা। এই যে দেখো, সো দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাহলে আমরা এফটা কত? এফ আমরা দেখতে পাচ্ছি আলফা আই ক্যাপ, তারপর হচ্ছে টুয়াইস জে ক্যাপ, তারপর হচ্ছে 4 কে ক্যাপ, তাই না? হ্যাঁ, ডট হচ্ছে আমাদের এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু একটু বড় বড় লাগতেছে। ঠিক আছে, সো আমরা এটাকে একটা কাজ করি, এইটাকে আমরা এই যে এখানে লিখে ফেলি, অ্যান্ড এইটাকে একটু ছোট করতে হবে, নাহলে ব্যাপারটাকে খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আশা করি এবার বুঝার কথা আর কি। সো এটাকে আমি পুরোটাকে আলাদা একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, শেষ, এতটুকু করে ফেলছি। এবার আমরা কি করব? আমরা জাস্ট ডট গুণফল করব। ডট গুণফল তো আমরা পারি, আই ক্যাপের সবগুলোকে গুণ করব, জে ক্যাপের সবগুলোকে গুণ করব, কে ক্যাপের সবগুলোকে গুণ করে যোগ করে দেব। তাহলে আই ক্যাপের সহগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আলফা, এরপরে ওইখানে কত আছে? ওইখানে আই ক্যাপের সহগ হচ্ছে আমাদের 4, তাহলে আমরা লিখে ফেলি 4 আলফা। ঠিক আছে, এরপরে
জে ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ এখানে দেখতে পাচ্ছি আমি 2, আর ওইখানে কত দেখতে পাচ্ছি 8 মাইনাস আলফা, ঠিক আছে। এরপরে এখানে কে ক্যাপের সহগ হচ্ছে 4, আর ওইখানে কে ক্যাপের সহগ কত 3 আলফা মাইনাস 4, এইটা। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেছি, আমাদের মোট কৃতকাজ আমি আলফার মাধ্যমে পেয়ে গেছি, আর কৃতকাজ কিন্তু আমাদেরকে বলে দিছে কত 42 জুল। তাহলে আমরা এখানে বসাই দিই যে 42 জুল, শেষ। কৃতকাজ ইজ ইকুয়াল টু 42। তাহলে এবার আমরা 42 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4 আলফা, আর এখানে 8 দুগুণা 16 মাইনাস টুয়াইজ আলফা প্লাস 3 4 12 আলফা মাইনাস 4 4 16। এগুলো তো সিম্পল জিনিস, এগুলো আর বোঝানোর তেমন দরকার পড়বে না, ঠিক আছে। তো 4 4 16, 3 4 12, আর 8 দুগুণা 16, আর 8, ঠিক আছে, এত। তারপর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করে ফেলি। ধরো হচ্ছে আমাদের এখানে 42, তো তারপর এখানে আছে আমাদের 4 আলফা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে দেখি, এখানে আছে আমাদের 4 আলফা, আর এখানে হচ্ছে আমাদের 2 মাইনাস 2 আলফা, তাহলে কত হচ্ছে 2 আলফা। তাহলে এই পার্টুকুলো পাচ্ছে আমাদের 2 আলফা, তারপর 2 আলফা, আর হচ্ছে আমাদের এখানে কত আছে 12 আলফা, তাহলে কত হচ্ছে 12 আলফা করলে কত পাচ্ছি হচ্ছে 14 আলফা। তাহলে আনসার হচ্ছে মানে থাকবে শুধু 14 আলফা, ঠিক আছে। এরপরে এইখানে আছে মাইনাস প্লাস 16, এখানে আছে কত মাইনাস 16, কাটাকাটি শেষ। তাহলে এই পাশে শুধুমাত্র থাকবে 14 আলফা, তাহলে আমরা লিখে ফেলি 14 আলফা, 14 আলফা। তাহলে এবার আমরা কি করি, আলফা ইজ ইকুয়াল টু কত হবে 42 ভাগ 14, তাহলে কত হচ্ছে বলো তো 3। এই যে আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের আনসার মিলায়নি, আনসার হচ্ছে এই যে আমার আনসার হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, সো দেখতে পাচ্ছ যে মানে প্রথম দিকে মনে হইতে পারে যে না অনেক কঠিন, বাট একটু করতে যাওয়া দেখবা যে সহজ হয়ে গেছে ব্যাপারটা। চলো এরপরে দেখি, বলে দেওয়া আছে যে একটি 10 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলে, কি দেওয়া আছে আনুভূমিক তলে, এই যে ধরো সাপোজ আমি একটা আনুভূমিক তল এঁকে নেই, সো এই হচ্ছে একটা আনুভূমিক তল, এই হচ্ছে একটা আনুভূমিক তল, 10 কেজি ভরের একটা বস্তু আছে। সো সাপোজ আমি চিন্তা করলাম যে 10 কেজি ভরের বস্তু, 10 কেজি ভর হচ্ছে এইটা, 10 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলে 5 মিটার সরাইছি, তাহলে এইখান থেকে বস্তুটাকে আমি কোথায় নিয়ে গেছি, এইখানে নিয়ে গেছি, তাই তো। তাহলে এইখানে নিয়ে গেলাম কত মিটার, 5 মিটার নিয়ে গেছি, 5 মিটার নিয়ে গেছি। তাহলে আমরা এটা হচ্ছে কি আমাদের সরণটা। আচ্ছা, এবারে বলেছে সরল রৈখিক ভাবে একদম এই দিক বরাবর সরলরেখা বরাবর আমি কি করছি সরাইছি। বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। খুবই সিম্পল কথা, এখানে অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে বলতো, অভিকর্ষ বল একদম ঠিক এই বরাবর ডাব্লিউ কাজ করতেছে। অভিকর্ষ বল কোন দিক বরাবর কাজ করতেছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি কাজ করতেছে, তাই তো। আর আমাদের সরণ কোন দিকে হইছে, সরণ হইছে ভাই এই দিক বরাবর, সেটা হচ্ছে আমাদের এস। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। পেড করতে পারতেছো কত হবে আনসার, খুব ইজি। আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কত, এফ ইন্টু এস কত কস থেটা, ঠিক আছে। আবার ফোর্স হচ্ছে আমাদের এমজি, সরণ হচ্ছে আমাদের কত 5 মিটার, কস কত ডিগ্রি বলো, কস কত ডিগ্রি, কস হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত, কস 90 ডিগ্রি মান কত 0। সো আলটিমেটলি আমাদের এখানে কৃত কাজ কত হবে 0। বাট আমার দ্বারা কৃত কাজ 0 না, কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ 0। আমার দ্বারা কৃত কাজ, আমি তো ফোর্স দিচ্ছিলাম হয়তো বা এদিক বরাবর, এদিক বরাবর ফোর্স দিচ্ছিলাম, সো এটা অন্য কনসেপ্ট যে আমি এই দিক বরাবর ফোর্স দিচ্ছিলাম, সরণ এই দিক বরাবর হয়েছে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কৃত কাজ হয়েছে। বাট অভিকর্ষ বল কি কোনো কাজ করছে, করে নাই, ঠিক আছে। তো আনসার কত হচ্ছে 0 জুল। ওকে, এরপরে যাই, দেখো আমাদেরকে কি বলে দেওয়া আছে, এবার আমরা একদম 7-8 সালে চলে গেছি, বুঝছো, অনেক আগে, অনেক প্রাচীন কালে চলে গেছি কাইন্ড অফ। সো আমাদের 7-8 সালে একটা কোশ্চেন বলে দেওয়া আছে যে এত নিউটন বল কোনো একটা স্প্রিংকে টেনে, আমাদের একটা বল দেওয়া আছে, এত নিউটন বল কোনো একটা স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে। কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বৃদ্ধি করছে। আমাদের বলছে স্প্রিংটিকে যদি আমি 6 সেন্টিমিটার প্রসারিত করি, কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার যদি আমি প্রসারিত করি, তাহলে আমাদের কৃত কাজের পরিমাণ কত। এখন স্প্রিংকে প্রসারিত করতে বা সংকুচিত করতে আমার কতটুকু কাজ করতে হয়, সেটা সূত্র কি আমরা জানি, জানি, খুবই সিম্পল কথা। কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, তাই তো। এখন আমাদের কি বলছে বলতো, 6 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত, 6 সেন্টিমিটার প্রসারিত করা মানে কি এক্স এর মান 6 সেন্টিমিটার, মানে মিটার আমি কনভার্ট করব। তাহলে এখানে আমাদের বাকি আছে কি বলতো, কে এর মানটা বের করা। কি বাকি আছে, কে এর মানটা বের করা। ওই কে এর মানটা বের করার জন্য আমাদের প্রথম শর্ত দেওয়া আছে, ব্যাপারটা বুঝো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখি, এবার আমাদেরকে প্রথম শর্ত দিয়ে আমরা কে এর মানটা বের করতে পারি কিনা। তো আমাদেরকে যেটা বলছে যে এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আমি ফোর্স প্রয়োগ করছি হচ্ছে কত 25 নিউটন, বলছে স্প্রিংটিকে টেনে এত মিটার বৃদ্ধি করে, আমি এত নিউটন বল প্রয়োগ করলে প্রসারিত হয় 10 সেন্টিমিটার। এখানে আমরা একটা সূত্র জানতাম, আমি যে প্রসারণ করতেছি, আমি যে এজেন্ট, আমি তো এজেন্ট, তো বাইরের মানুষ, তো আমি যে ওই স্প্রিংটাকে প্রসারিত করতেছি এফ মানে, ওইটা আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে আমাদের এক্স এর সমানুপাতিক। আমি যদি সরণ বেশি ঘটাই বা প্রসারণ যদি বেশি ঘটাই বা সংকোচন যদি বেশি ঘটাই, আমাকে বেশি ফোর্স দেওয়া লাগবে। তাহলে আমরা জানতাম যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। আচ্ছা, তারপর ওইখান থেকে আমি যেটা পাইতাম, এফ ইজ ইকুয়াল টু আমরা পাইতাম এফ ইজ ইকুয়াল টু কে এক্স, ঠিক আছে। কেটাকে আমরা কি বলতাম,
এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাইতাম কে এক্স, তখন আলটিমেটলি আমরা কি বলতাম, তখন আলটিমেটলি আমাদের কেটাকে বলতাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। আশা করি বুঝার কথা। সো দেখো এখান থেকে আমি কতটুকু ফোর্স দিছি, কতটুকু সংকুচিত করছি সেটা কিন্তু দেওয়া আছে প্রথম সূত্রে, প্রথম শর্তে। সেখান থেকে আমি কে এর মানটা বের করে ফেলতে পারবো। সো চলো আমরা কে এর মানটা বের করে ফেলি। দেখো এখান থেকে আমরা কে এর মানটা বের করি, কে ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এফ বাই এক্স। তাহলে এফ এর মান কত, এফ এর মান কত, কত বলে দিছে 25 নিউটন, এই যে 25 নিউটন বসাই দিই। এরপরে 25 নিউটন, এক্স এর মান কত, এক্স এর মান কত, কতটুকু স্মরণ করার, 25 নিউটন কতটুকু স্মরণ ঘটায় 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বসাই দিই 10 সেন্টিমিটার, এটাকে আমরা কি করলাম একটু মিটারে কনভার্ট করে ফেললাম, এই তো শেষ, এটা মিটারে কনভার্ট হয়ে গেছে। জানতো ব্যাপারটা বুঝছো কিনা বলো তো, 25 ভাগ হচ্ছে 10 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করছি, শেষ, এতটুকু রেখে দিলাম। আচ্ছা, সো এখানে আমি এখানে ক্যালকুলেশন করলাম না, এটাকে আমরা জাস্ট এখানে এনে দিই। চলো তো এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এবার আমরা যদি কৃত কাজ বের করতে চাই তাহলে আমরা কত কত প্রসারিত করব, 6 সেন্টিমিটার প্রসারিত করব। তাহলে আমরা কে এর মান আমরা আগেই পাইছি, সেটা কত হচ্ছে, উপরে হচ্ছে আমাদের 25 আর নিচে হচ্ছে 10 ইন্টু 10⁻⁻2 ইন্টু এরপরে কতটুকু প্রসারিত করছি বলতো 6 সেন্টিমিটার। তাহলে আমরা বসাই দিই 6 ইন্টু 10⁻⁻2 এত, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে সিম্পল কথা, যে তুমি এটাকে কি মানে ওই আর জে বের করবা, সিজিএস এককে বের করবা, নাকি আসলে এটাকে বলা যায় এমকেএস বলতে পারে বা এসআই একক বের করতে পারে, বা এসআই একক বলতে পারি। সো এসআই এককে বের করবা নাকি এমকেএস এককে বের করবে, ইটস আপ টু ইউ। বের করে দেখতে হবে যে এটা কোনটার সাথে মিলতেছে, বুঝছো। সো আমি সবার আগে যেহেতু আমি কাইন্ড অফ হচ্ছে এখানে নিউটন অ্যাপ্লাই করছি, এখানে আমরা কত নিউটন, এই যে আমরা এটা নিউটন অ্যাপ্লাই করছি, সো এটাকে আমি একটু মিটারে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। সবগুলোকে আমি এসআই এককে কনভার্ট করছি, এরপরে যদি লাগে আমি আরজে বা আর্গে কনভার্ট করবো, ঠিক আছে। আর এটা আর্জ না আর্গে কনভার্ট করবো, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। তাহলে আমি এটা মিটারে রাখছি, তারপর এক্স স্কোয়ার 6 সেন্টিমিটার যেটা আছে এটাকে আমি মিটারে কনভার্ট করে ফেলছি। তাই এবার আনসারটা আমরা একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে। সো আমার কাছে তো ক্যালকুলেটার আছে, সো তোমরা একটু ক্যালকুলেটারটা হাতে নাও, হাতে নিয়ে ক্যালকুলেশনটা করার চেষ্টা করো। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে আমার 10 ইন্টু 10⁻⁻2 ইন্টু হচ্ছে আমাদের 6 ইন্টু 10⁻⁻2 স্কোয়ার। তাহলে আমরা আনসার পাচ্ছি হচ্ছে 0.45, হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি 0.45 জুল। তাহলে আমরা পেয়ে গেছি 0.45 জুল, আমরা এস একক যেটা আছে ওইটাতে আমরা পেয়ে গেছি আনসার, ঠিক আছে। তাহলে আনসার কোনটা বলো, আনসার পাচ্ছি এই যে 0.45 জুল, ডান। আচ্ছা, সো এই হচ্ছে কথা, এই যে 0.45 জুল। এবার আমরা যাই, বলে দিছে যে 2 কেজি ভরের একটি কণা ভি ইজ ইকুয়াল টু এত মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ভালো কথা। বলছে বাহ্যিক বল এফ যেটা আছে, এফ প্রয়োগ করার ফলে, বাহ্যিক বল কি করছি আমি, এফ প্রয়োগ করছি, ওটার ফলে হচ্ছে কণাটি হচ্ছে থেমে গেছে, থেমে গেছে। তার মানে প্রথমে একটা ভেলোসিটি ছিল, পরে ভেলোসিটি হয়ে গেছে 0। আচ্ছা, বলে দেওয়া আছে যে এফ কর্তৃক কৃত কাজ করতো, এফ কর্তৃক কত কৃত কাজ বের করতে বলছে, এফ কর্তৃক কৃত কাজ বের করতে বলছে। আচ্ছা, সো এটার জন্য আমরা সিম্পল একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, এটাকে আমরা বলি কাজ শক্তি ক্ষমতা, এটা কাজ শক্তি ক্ষমতা কেন বলবো, এটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য, এটাকে আমরা কি বলি কাজ শক্তি উপপাদ্য। এন্ড স্পেসিফিক ভাবে বলতে গেলে এটাকে আমরা বলি কাজ গতি শক্তি উপপাদ্য। মানে আমরা এখানে কি দেখছিলাম, এটাতে আমরা দেখছিলাম যে কোনো একটা বস্তুর উপর, কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা ভেলোসিটিতে যাচ্ছিল, ওইটার উপর যদি আমি এফ মানের বল প্রয়োগ করি, এফ মানে যদি সংরক্ষণশীল বল প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের ওই বল দ্বারা কৃত কাজ যেটা আছে, ওই বল দ্বারা যে কৃত কাজ ডাব্লিউ যেটা আছে, সেটা তার গতিশক্তির পরিবর্তনের সমান, সেটা কি করে তার গতিশক্তির পরিবর্তনের সমান হয়, এটা আমরা দেখছিলাম, ঠিক না। আচ্ছা, সো এই তো আমাদের কৃত কাজ ডাব্লিউ, ওইটাই আমাদেরকে বের করতে হবে এফ আর, আমাদের কি বের করলেই চলবে, গতিশক্তির পরিবর্তনটা বের করলেই চলবে, ঠিক আছে। তো খুব সিম্পল কথা, গতিশক্তি পরিবর্তনটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। শেষ কিনা বলো, গতিশক্তির পরিবর্তন, সো শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলতো, এখান থেকে আমরা হাফ এমটা কমন নিতে পারি, হাফ এমটা কমনও নেওয়ার দরকার পড়তেছে না, কারণ আলটিমেটলি আমরা একটা জিনিস জানি কি বলতো, শেষ গতিশক্তি কত, কণাটিকে কি করছে থামাই দিছে, থেমে যদি যায় তাহলে শেষ গতিশক্তি কত, শেষ ভেলোসিটি কত বলো, শেষ ভেলোসিটি 0, শেষ ভেলোসিটি যদি 0 হয় শেষ গতিশক্তি কত হবে 0 হবে, তাই তো। তাহলে এটা যদি এতটুকু হয়ে যায় তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মাইনাস হাফ এম, এম কত, এম হচ্ছে আমাদের 2, শেষ তো, শেষ, এম হচ্ছে 2 আর এখানে হচ্ছে হাফ হচ্ছে 2, তাহলে আমাদের হাফ হচ্ছে হাফ তো, আর হচ্ছে 2, তাহলে কাটাকাটি যায়। এখানে হচ্ছে আমাদের কি আদি ভেলোসিটি যেটা আছে, আদি ভেলোসিটি আমাদের ভি আকারে দেওয়া আছে, তাহলে ওইটাকে কি করতে হবে, ওইটাকে স্কোয়ার করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা যদি স্কোয়ার করতে যাই তাহলে এইটার মানটা কিভাবে বের করবো বলতো, এইটাকে আমরা ধরবো ইউ, তাহলে ইউ এর মানটা কিভাবে বের করবো, √এই সহগগুলার
স্কোয়ারের যোগফল। তাহলে আমরা দেখতে পাবো যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এবার কত হবে আনসার? সেটা হচ্ছে আমাদের এখানে হবে 4, আর এখানে কত হবে 16, আর এখানে কত হবে 4। তাহলে কত পাচ্ছি? রুট ওভার 24। তাহলে ইউ কত পাচ্ছি? 24। তাহলে ইউ স্কোয়ার কত হবে বলো তো? রুট ওভার 24 এর স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? এখানে 2 2 কাটা থাকলে কত হচ্ছে? -24 জুল। ঠিক আছে, তাহলে আমাদের কৃত কাজ কত পাচ্ছি? কৃত কাজ পাচ্ছি হচ্ছে -24 জুল। ঠিক আছে, আচ্ছা এই তো কাহিনী শেষ। আনসার মিলছে? মিলে নাই, আনসার মিলে নাই, তাই তো? এখানে আমাদের এটা একটা মাইনাস হওয়া উচিত ছিল আর কি। সো সমস্যা নাই, আমরা -24 জুল তো মিলছে, তাই তো? মাইনাস দ্বারা যা বুঝাচ্ছে যে আমি বস্তুটাকে আসলে থামাই দিছি, বস্তুটা কি করতেছে, যে দিকে যাচ্ছিল তার বিরুদ্ধে আমি কাজ করছি, সিম্পল কথা। মাইনাস দ্বারা আসলে আহামরি তেমন কিছু বুঝায় না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আমাদের আনসার কত পাচ্ছি? -24 জুল। সো আমাদের যেহেতু 24 জুল দেওয়া আছে, আমি 24 জুল দাগাই দেব। আচ্ছা, ওকে। এরপরে দেখি, বলে দেওয়া আছে যে একটি কণার উপর প্রযুক্ত বল দেওয়া আছে, এন্ড বল খুব সুন্দর করে দেওয়া আছে যে এক্স এর মাধ্যমে। এটা কেন দেওয়া আছে একটু প্রেডিক্ট করতে পারবা যে কেন দেওয়া আছে এটা? মানে এভাবে কেন দেওয়া আছে? খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি যে এই বলটা আসলে পরিবর্তনশীল। এটা আসলে আমাদের এক্স এর পরিবর্তন হইলে বা স্বর্ণের পরিবর্তন হইলে আমাদের বলটাও চেঞ্জ হয়। সো এই যে বল যে চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের একটা সমীকরণ আকারে দেওয়া আছে, ঠিক আছে? বলছে যে আমাদের কণাটি যদি আমাদের x = 0 মিটার অবস্থান থেকে x = 2 মিটার অবস্থানে সরে যায়, তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত? সো এটা আসলে আমরা জানতাম যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্রটা কেমন ছিল। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র ছিল এইটা, যে W ছিল আমাদের, W ছিল আমরা প্রথমে বল নিতাম, আমরা কি নিতাম? বল নিতাম, যেটা আসলে কাইন্ড অফ একটা এক্স এর সমীকরণ। ওইটার সাথে আমরা কি করতাম জানো? ওইটার সাথে আমরা ছোট্ট একটা সরণ নিতাম, ছোট্ট একটা সরণের ডট গুণফল করে দিতাম। ব্যাপারটা বুঝছো? আমরা ফোর্স নিতাম, যেটা আসলে একটা সমীকরণ আছে, ওই সমীকরণের সাথে আমরা ছোট্ট একটা ক্ষুদ্র একটা সরণ নিতাম, ওইটাকে ডট গুণফল করে দিতাম। ক্ষুদ্র একটা সরণ যখন নিতাম, তাহলে আমরা কি পাচ্ছি? এটা ক্ষুদ্র একটা কাজ পেয়ে যাচ্ছি, ক্ষুদ্র একটা সরণের জন্য ক্ষুদ্র একটা কাজ পেয়ে যাচ্ছি। এরপরে যা সিম্পলি আমরা কি করে দিতাম? ইন্টিগ্রেশন করে দিতাম। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যেতাম? পুরা কাজটা পেয়ে যেতাম। ক্ষুদ্র একটা দূরত্ব ধারা আমরা ক্ষুদ্র একটা কাজ পাইছি, এরপরে ইন্টিগ্রেশন করে দিলে পুরা কাজটা পেয়ে যাবো, ঠিক আছে? এই হচ্ছে কথা পরিবর্তনশীল বল ধারা কৃত কাজের জিনিসপাতি। তাহলে এবার আমরা দেখে দিই যে আমরা হচ্ছে পরিবর্তনশীল এফ কত দেওয়া আছে বলতো? সেটা দেওয়া আছে আমাদের 6x² প্লাস কত দেওয়া আছে? 6x² প্লাস কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, ঠিক আছে? এরপরে ইন্টু হচ্ছে dx ইন্টু cos কত ডিগ্রি, cos কত ডিগ্রি দেওয়া আছে কি? আমি নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমি ফোর্স যেদিকে দিই আলটিমেটলি সরণ ওই দিকেই ঘটে। যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে ফোর্স যেদিকে দিচ্ছি আর সরণ ওই দিকেই হবে, তাহলে মোটামুটি cos 0 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে? সো cos 0 ডিগ্রি এর মান কত? cos 0 ডিগ্রি এর মান হচ্ছে কত? 1। তাহলে এখানে আমার আলটিমেটলি আর কোনো ধরনের কাজ করতে হচ্ছে না। আর আমরা একটু লিমিটগুলো বসাই দিই। আমাদেরকে বলে দিচ্ছে যে x এখানে হবে 0, আর কতটুকু যাবে? সেটা হচ্ছে আমাদের 2 মিটার পর্যন্ত যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটুকু আমার ইন্টিগ্রেশন করতে হবে। সো আশা করি ইন্টিগ্রেশনে কারো কোনো সমস্যা নাই, ইন্টিগ্রেশন আসলে পারার কথা। যদি না পেরে থাকি, এর আগেও কিন্তু আমি দেখাইছিলাম ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, তাও আমি আরেকবার দেখাই দিই। শুধুমাত্র যদি x⁴n থাকে, তাহলে এইখানে আমরা কি করব? x এর পাওয়ারটা 1 বেড়ে যাবে, আর পাওয়ারটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। পাওয়ারটা 1 বেড়ে গেল, আবার পাওয়ারটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এরপরে কি করতে হয়? এখানে এটাকে আমরা এইভাবে লিখলাম, সেটা হচ্ছে আমাদের x ইনিশিয়াল লিখবো, এরপরে x ফাইনাল লিখবো, ঠিক আছে? আপার লিমিট লোয়ার লিমিট লিখবো, এরপরে x ফাইনালটা বা যে আপার লিমিট যেটা আছে সেটা x এ বসাই দিব, মাইনাস দিয়ে x ইনিশিয়ালটা বসাই দেবো, ঠিক আছে? সো এবার আমরা এটা করি, এটা করলে ব্যাপারটা বুঝে যাওয়ার কথা। সেটা হচ্ছে আমাদের এই দুইটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। সো এই দুইটাকে ইন্টিগ্রেশন করা মানে কি? আমাদের 6 যেটা আছে সেটা হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে আসবে, ধ্রুবকটা কি চলে আসবে? বাইরে চলে আসবে। নর্মালি ভাবে থাকলো x² আছে, x² মানে কি? পাওয়ারটা 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাওয়া মানে কি? 2 আছে, এখানে হয়ে যাবে 3, 3টা কোথায় চলে যাবে? আবার নিচে চলে যাবে, ঠিক আছে? এই যে দেখো পাওয়ার বাড়ছে, আবার বাড়া যেটা পাওয়ার ওটা নিচে চলে যাবে, এই তো শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটুকু আছে এইভাবে। এরপরে প্লাস এখানে আছে কত? এখানে আছে 2, শুধুমাত্র 2 কে ইন্টিগ্রেশন করলে কিভাবে হবে? 2 এর সাথে কি আছে চিন্তা করা যায়? 2 এর সাথে কি আসে চিন্তা করা যায়? x⁴ চিন্তা করা যায় না? x⁴ মানে কত? 1। তো আলটিমেটলি আমাদের 2 × 1 2ই তো, তাই তো? তাহলে 2 এর সাথে আমরা চিন্তা করতে পারি x⁴, তাহলে এবার x⁴ যদি 0 হয়, তাহলে এইবার তো খুবই সহজ না? যে আমরা 2টা তো বাইরে চলে আসছে, তারপর এখানে চিন্তা করতে পারি যে x এর উপর পাওয়ার 0, তাহলে 1 বেড়ে যাওয়া মানে কি? এটা হয়ে যাবে 1, আবার 1টা আবার নিচে চলে যাবে, তাহলে 1 নিচে চলে যাওয়া মানে কি? লিখা না লিখা একই কথা। তাহলে এখানে হবে কত? শুধুমাত্র টুয়াইস x, ঠিক আছে? এবার আমরা একটু লিমিটগুলো বসাই দিই। কি করে দেই? লিমিটগুলো বসাই দিই কোথায় হবে? 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা একটু কাটাকাটি করে ফেলি, ঠিক আছে? কোনটা? এটা কাটাকাটি করে ফেলে হবে 2, ডান। তাহলে এবার আমরা একটু মানগুলো বসাই দিই। কি করে দেই? মানগুলো বসাই দিই। সেখানে আলটিমেটলি আমাদের এখানে আছে আমাদের 2x, x এর জায়গায় বসাবো 2, তাহলে এখানে আমরা বসাই দিই 2³ প্লাস
2 ইন্টু এক্স, এক্স এর মান কত 2, মাইনাস কত হবে চিন্তা করো তো। এবার আমরা বসাবো 0, এক্স এখানে 0 বসালে পুরোটা 0 হয়ে গেল, এক্স এখানে 0 বসালে এটাও 0 হয়ে গেল, তাহলে এই পাশ থাকবে 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের আছে 2 ইন্টু কত হবে 8, এটা কত 8 আর 2 দুগুণা 4, এই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 আর 4 20, 20 ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 20 জুল। ঠিক আছে, আনসারটা মিলে যাওয়ার কথা, হ্যাঁ এই যে 20 জুল মিলে গেছে। সো তোমাকে আমি আরেকবার সামারি করে দেই ব্যাপারটা কি হয়েছে। আমরা যখন দেখতে পাইছি যে এফটা একটা সমীকরণ আকারে দেওয়া আছে, আমরা বুঝে গেছি এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো আমরা সিম্পলি ছোট্ট একটা দূরত্বের জন্য আমরা কি করব, কাজ বের করব, এরপর আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিব। তো সিম্পল কথা, এই যে ইন্টিগ্রেশন ডান। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি 20 জুল পাচ্ছি। এই যে এরপরে দেখি বলে দিছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির গতিশক্তি দেওয়া আছে এত জুল। এরপরে বলছে যে গাড়িটি যদি দেখো, এবার আমি যদি গাড়িটি দেখি যে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তাহলে তার গতিশক্তি কত। তাহলে আলটিমেটলি এখানে আমাদের গতিশক্তি আর ভেলোসিটির মধ্যে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, বা সম্পর্কের মধ্যে একটা তৈরি করতে হবে, বোঝাই যাচ্ছে। সো সিম্পলি আমরা চিন্তা করবো যে আমাদের গতিশক্তি ইজগুলো কি ছিল বলতো, ইকে ইজগুলো ছিল আমাদের হাফ এ ভি স্কোয়ার। এখন বলতো বস্তুটার কি ভর কি চেঞ্জ হয়? ভর সাধারণত চেঞ্জ হয় না। ভর যদি সাধারণত চেঞ্জ না হয়, তাহলে আমরা কি চিন্তা করতে পারি, ভরটা কি একটা ধ্রুবক, আর এখানে হাফটা তো অবশ্যই ধ্রুবক। হাফ যদি ধ্রুবক হয়, আমরা চিন্তা করতে পারি কি বলতো, ইকে যেটা আছে, ইকে ইজ প্রপোর্শনাল টু আমাদের কি বলতো ভি স্কোয়ার। আমাদের ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে কি আমাদের গতিশক্তিটা। ঠিক আছে, ডান। আচ্ছা, এখান থেকে আমরা এটা এখান থেকে লিখে ফেললাম। তাইলে এইবার তো খুব ইজিলি আমরা লিখতে পারি, যে অনুপাত আকারে লিখতে পারি। আমরা প্রথমে গতিশক্তি, প্রথমে যে ভেলোসিটিটা সেটাকে আমরা বললাম v1, পরের যে গতিশক্তিটা সেটাকে আমরা বললাম ek1, না সরি, প্রথমে যে গতিশক্তিটা সেটাকে আমরা বললাম ek1, এর পরের যে ভেলোসিটিটা সেটাকে আমরা বললাম v2, আর আমাদেরকে বের করতে হবে কি পরের গতিশক্তি, সেটা হচ্ছে আমাদের ek2। ঠিক আছে, আচ্ছা। সো এইবার আমরা এই যে একটু আগে যেটা দেখছিলাম, এই যে একটু আগে যে আমরা প্রপোর্শনাল যে সমস্যাটা দেখছিলাম, এখান থেকে আমরা কি লিখতে পারি জানো? এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের ek2 ভাগ ek1 ইজ ইকুয়াল টু হবে v2 স্কয়ার মাইনাস ভাগ v1 স্কয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আয়ত্ত করো। ঠিক আছে, আমি জানি যে তোমরা যারা ক্লাসটা করতেছো অনেকেই ব্যাপারটা জানো না। একটা জিনিস মাথায় রাখবা, যখনই এরকম আমি সমানুপাতিক আকারে লিখতে পারি না, খুব সিম্পলি আমরা এরকম অনুপাত আকারেও লিখতে পারি। সমানুপাতিক যেটা থাকবে না, সমানুপাতিকটাকে আমরা ধরো ইকে আর ভি এভাবে আমরা লিখতে পারি। সো আমি এটা 2 নাম্বারটার জন্য লিখলাম ek2, ভিও কোনটা হবে 2 নাম্বারটার জন্য, ek1 1 নাম্বারটার জন্য, ভি কত হবে 1 নাম্বারটার জন্যই হবে। ব্যাপারটা বুঝছো, এইভাবে চাইলে আমরা লিখতে পারি। এখন তোমার যদি মনে হয় যে না ব্যাপারটা আসলে আমি ভাই বুঝি নাই, সমস্যা নাই, তুমি কাজ করবা কি এইখান থেকে শুরু করবা। কোথা থেকে শুরু করবা জানো? এই যে এইখান থেকে শুরু করবা। এখান থেকে আমরা কি লিখবো, আমরা প্রথমটার জন্য ek1 ভেলোসিটি কত v1, 2 নাম্বারটার জন্য ek2 ভেলোসিটি কত v2। তাহলে এটা দুইটা সমীকরণ পাইছো না? তারপরে এবারে কি করো, 2 নাম্বারটাকে 1 নাম্বারটা দিয়ে ভাগ দাও, তখন পেয়ে যাবা ek2 ভাগ ek1, আর হাফ এম দুইটা থেকে কাটা যাবে, তাহলে এখানে থাকবে v2 স্কয়ার মাইনাস ভাগ হচ্ছে v1 স্কয়ার। ঠিক আছে, সো আমরা অত কিছু চিন্তা করবো না, জাস্ট আমরা চিন্তা করবো কোন একটা সমীকরণকে আমরা কি করবো, এইরকম আসছে না সমানুপাতিক আকারে লেখার চেষ্টা করব। এরপর সমানুপাতিক যেরকম পাইছি না ওইরকম ভাবে এইরকম আমরা সমীকরণ লিখতে পারবো চাইলে। ডান, আচ্ছা ওকে। এবার এখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের ek2 আমরা আবার লিখে ফেলি, না লেখার দরকার নাই, এটাকে আমরা এখানে নিয়ে আসছি। ওকে, সো আমাদেরকে যদি আমরা চিন্তা করি যে পরের যে গতিশক্তিটা সেটাই তো বের করতে হবে, সেটা হচ্ছে আমি লিখে দিলাম। 1 নাম্বার যে গতিশক্তিটা সেটা কত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2 × 10⁵। তারপর এই যে আমরা যেটা স্কয়ার আকারে লিখছি না, এটাকে আমরা দুইটাকে এরকম ভাবে কমন নিতে পারি স্কয়ারটাকে, সেটাকে আমরা উপরে চিন্তা করতে পারি v2 কত দেখতে পাচ্ছি, v2 দেখতে পাচ্ছি 20, আর v1 কত দেখতে পাচ্ছি 40, আর স্কয়ারটা তো আমরা কমন নিয়ে ফেলছি। এই তো এখন ভাই তোমার মনে হইতে পারে যে ভাই এটা তো কিলোমিটার পার আওয়ারে দেওয়া, কি দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে দেওয়া, এটা মিটার পার সেকেন্ডে নিলেন না কেন? দেখো যখনই আলটিমেটলি আমরা এইরকম একটা অনুপাতে লিখে ফেলছি, অনুপাত যখন থাকে তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসলে এককগুলা চেঞ্জ করা লাগে না,
দুইটা যদি একই এককে থাকে তাহলে কাটাকাটি চলে যায়, সিম্পল কথা। আর তোমার যদি মনে হয় তুমি এটাকে করতে পারো যে এই যে 20 যেটা আছে 20টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, এটার জন্য কি করতে হবে বলো তো, 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার হয়ে গেছে। এরপর কিলোমিটার পার আওয়ারের জন্য 3600 দিয়ে গুণ করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এইটাকেও সেম কাজ করছো, এইটাকেও সেম কাজ করছো, আলটিমেটলি কাটাকাটি চলে যাবে না, অনুপাত আকারে লেখা যায়, কাটাকাটি চলে যাবে, করে দেখতে পারো, একই আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমি তোমাকে আরেকটা শর্টকাট বলে রাখি যে আমাদের সাপোজ আমাদের ভেলোসিটি আছে, আমাদের ভেলোসিটি আছে, সেটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। এইটাকে যদি যদি তুমি 3.6 দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে এটা কিসে চলে যাবে জানো, মিটার পার সেকেন্ডে চলে যাবে। সো এটা একটু শর্টকাট আকারে লিখে রাখতে পারো যে তোমাকে কোনো একটা ভেলোসিটি দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, ওটাকে 3.6 দ্বারা ভাগ দিলে ওটা ডিরেক্ট মিটার পার সেকেন্ডে চলে যাবে, ঠিক আছে। সো যাই হোক, সো এটাকে 3.6 দ্বারা ভাগ দিবা, এটাকেও 3.6 দ্বারা ভাগ দিবা, কাটাকাটি তো চলে যাবে, তাই তো। সো এবার দেখো এই পাশ থেকে আমি জাস্ট সিম্পলি চিন্তা করবো, এবার আমরা EK2 বের করবো। এটার জন্য আমাদের এটা কাটা গেলে থাকবে কত, হাফ, তাহলে এটা হবে আমাদের হাফ স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের কত 2 × 10⁵। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই আনসারটা পেয়ে যাওয়ার কথা। সো এই তো, সো দেখো এখান থেকে আমরা চাইলে একটু পেড করতে পারি যে আনসারটা কেমন হওয়া উচিত আর কি। ক্যালকুলেটার দিয়ে তো আমরা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করতে পারবো, সো এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না, তাও আমরা একটু পেড করার চেষ্টা করি। দেখো এটা মানে কত, 1/4, আর এখানে কত আছে, এখানে আছে কত, এখানে আছে 2 × সামথিং, 2 × কত সামথিং, তাহলে 2 × 10⁵ আছে। তাহলে এবার দেখো এটাকে আমরা চিন্তা করতে পারি, এবার 2কে আমি 4 দ্বারা ভাগ দিব, তাই তো, এই পার্টটুকু করলে এই পার্টটুকু করলাম, এই পার্টটুকু করলাম, তাহলে আমি 2কে 4 দ্বারা ভাগ দিলে তাহলে আলটিমেটলি আমাদের দশমিক দিয়ে 0 আসলো, এরপরে 4 × 5 = 20, শেষ। তাহলে 0.5, তাহলে 0.5 × 10⁵ একক কি, জুল। এই যে দেখো 0.5 × 10⁵ জুল, দেখছো কত ইজি। এই যে আনসার মিলে গেছে। এখন এইখানে আমাদের কাইন্ড অফ সিমিলার টাইপের একটা ম্যাথ দেওয়া আছে যে এত কিলোমিটার বেগে চলো, তো একটি গাড়ির গতিশক্তি দেওয়া আছে, গাড়িটি যখন এত কিলোমিটার বেগে চলে তখন তার গতিশক্তি কত। এক্স্যাক্টলি আনসার তো সেমই আসার কথা, মানে এক্স্যাক্টলি আনসার কত আসার কথা, 0.5 × 10⁵। তাহলে আনসার আসবে কোনটা বলো তো, আনসার আসবে এইটা, ঠিক আছে। দেখি কেন আসছে, নিজেরা চিন্তা করো, নিজেরা চিন্তা করলে বুঝতে পারবা। সেম টাইপের ম্যাথ, বাট অপশনগুলো একটু ডিফারেন্ট। এটা আসছে আমাদের 15-16 সালে, আর ওইটা আসছে 24-25-এ, দেখছো, মানে রিপিট করে, কিন্তু একদম হুবহু রিপিট করে, ঠিক আছে। সো চলো এবার দেখি, এবার কাইন্ড অফ হচ্ছে আমাদের আমরা ওই যে দেখছিলাম না যে উপরে গতিশক্তি নিচে গতিশক্তি, উপরে বিভবশক্তি নিচে বিভবশক্তি, যে ব্যাপারগুলো ছিল, সো ওইগুলো দেখার চেষ্টা করবো। কোনো একটা বস্তুকে আমি যদি ফেলে দেই, পরন্ত বস্তু যে ব্যাপারটা আছে না, ওই পরন্ত বস্তুর ব্যাপারটা আমরা দেখবো, ঠিক আছে। সো এখানে হ্যাঁ ঠিক আছে, চলো। সো আমাদেরকে বলে দিছে, দেখো একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। সো নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ফেলে দিছে, তখন যে বলছে যে ভূমি হতে 5 মিটার উঁচুতে, ভূমি হতে কি বলছে 5 মিটার উঁচুতে গতিশক্তি যেটা আছে বিভব শক্তির 4 গুণ হবে। গতিশক্তি যেটা আছে কি বলতো, বিভব শক্তির 4 গুণ হবে। তাহলে বলছে যে এম উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমাদেরকে বলছে যে কত মিটার উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল, কাইন্ড অফ যে নির্দিষ্ট উচ্চতা যেটা আছে না, এইচ, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। সো প্রথমে তোমাকে আমি একটু ডিটেলসে দেখাবো, প্রথমে একটা ডিটেলস ওয়েতে দেখাবো, এরপর তোমাকে একটা শর্টকাট বলে দিব, এরপর শর্টকাট দিয়ে হুবহু সবকিছু করে ফেলতে পারবা, ঠিক আছে। তো সবার আগে আমরা একটু ডিটেলস দেখবো, সবার আগে কি দেখবো, আমরা একটু ডিটেলস দেখবো। সেটা হচ্ছে এই একটা কি দেওয়া আছে, একটা ভূমি দেওয়া আছে। সো ভূমিতে থেকে আমি বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলাম, কি করলাম, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলাম, ধরো সাপোজ এটা এইচ উচ্চতা থেকে ফেলে দিলাম। এরপর আমাকে যেটা বলিয়াছে যে এইটা যখন ভূমি থেকে এক্স মিটার যেটা এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 5 মিটার, যখন 5 মিটার উচ্চতায় আছে তখন আলটিমেটলি আমাদের এই যে শর্ত যেটা আছে গতিশক্তি, সেটা বিভব শক্তির 4 গুণ হবে, এটা আমাদেরকে বলে দিছে। সো এবার আমরা একটু গতিশক্তি আর বিভব শক্তিটা বের করার চেষ্টা করি। খুব সিম্পল কথা, আমাকে বলো তো এই যে উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে, তার মোট শক্তি কত, এখানে মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে আমাদের বিভব শক্তি, সেটা হচ্ছে আমাদের কত mgh। মোট শক্তি কত বলো তো এখানে তার, mgh। আর গতিশক্তি কি আছে, গতিশক্তি নাই। সো গতিশক্তি যেহেতু নাই, কারণ সে তো আসলে কাইন্ড অফ আমি জাস্ট ছেড়ে দিয়েছি, ওইখানে তো তার কোনো ধরনের ভেলোসিটি ছিল না, তাহলে ওইখানে তো আর যদি গতিশক্তি না থাকে তাহলে পুরোটাই বিভব শক্তিটাই, পুরো বিভব শক্তিটাই তার কি মোট শক্তি। তাহলে মোট শক্তি যেগুলো আমরা পাচ্ছি কত, mgh। মোট শক্তি কত পাচ্ছি, এটাকে আমরা লিখে ফেলি ইটি, টোটাল এনার্জি হচ্ছে আমাদের কত mgh, ডান। আচ্ছা, সে যখন এইখানে আসছে তার মোট শক্তি কত, মোট শক্তি কত বলো তো, এখানে মোট শক্তি কত, এইখানেও মোট শক্তি কত হবে, mgh এর সমান হবে কিনা বলো, এখানেও মোট শক্তি কত হবে, mgh এর সমান হবে কিনা,
অবশ্যই সমান হবে, কারণ আমরা তো জানি যে শক্তির আসলে কি হয় না, ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। তাহলে সে এইখানে প্লাস এইখানে মোট শক্তি সমানই হবে। তাহলে এবার চিন্তা করি, এবার চিন্তা করি যে সে যখন এই পয়েন্টে আসছে যেখানে x = 5 মিটার, তখন আলটিমেটলি আমাদেরকে এই শর্তটা পূরণ করতে হবে। তাহলে ওইখানে এসে তার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি কত হবে? নরমালি mgx হবে। mgx হবে না বলো তো? x মিটার ভূমি থেকে উপরে আসে, x মিটার ভূমি থেকে উপরে থাকলে তার আসলে বিভব শক্তি কত? mgx। ওকে, তাও মানে ওইখানে আমি কি করতে পারি বলতো? ওইখানে যে কাইনেটিক এনার্জিটা সেটা আমরা কিভাবে বের করে ফেলতে পারি? সেটা বের করে ফেলতে পারি ই টোটাল থেকে যদি আমি ইপি বাদ দেই, তাহলেই তো আসলে আলটিমেটলি আমরা ই কাইনেটিক পেয়ে যাচ্ছি। এভাবে ব্যাপারটা বুঝো। এই পয়েন্টে তার মোট শক্তি আমি জানি mgh, আবার ওই পয়েন্টে তার বিভব শক্তি আমি জানি। তাহলে আমি জানি কি বিভব শক্তি আর গতিশক্তি মিলেই তো মোট শক্তি হয়। তাই মোট শক্তি থেকে যদি আমি বিভব শক্তি বাদ দিয়ে দেই, mgx বাদ দিয়ে দিই, তাহলে তো আমি গতিশক্তি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ইটি কত? ইটি = আমরা জানি mgh, আর ইপি কত? ইপি কত? mgx। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি? mgটা আমরা কমন নিয়ে ফেলি, mg কমন নিয়ে ফেললে পাচ্ছি h - x হচ্ছে আমাদের কি বলতো? ই কাইনেটিক। কত পাচ্ছি? ই কাইনেটিক। তাহলে আমরা এখান থেকে আমরা ইপি পেয়ে গেছি, ইকে পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। এইবার যাচ্ছি এবার শর্তটা অ্যাপ্লাই করে ফেলি। শর্ততে আমাদের কি বলে দিছে? যে শর্ততে আমাদেরকে বলে দিছে যে গতি শক্তি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো? গতি শক্তি যেটা আছে, ই কাইনেটিক যেটা আছে, সেটা আমাদের বিভব শক্তির 4 গুণ, মানে 4 ইপি, বিভব শক্তির 4 গুণ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার কাইনেটিকটা বসাই ফেলি, সেটা হচ্ছে আমাদের mgh - x হচ্ছে আমাদের 4 ইপি। ইপি কত হবে? ইপি দেখতে পাচ্ছি mgx। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি কি দিতে পারি বলতো? আমাদের mg কাটা। তাহলে এবার বাকি জিনিসগুলো তো আসলে পারার কথা, বাকি জিনিসগুলো কি পারার কথা। দেখো আমরা দেখতে পাচ্ছি h পাচ্ছি h - x দেখতে পাচ্ছি 4x। তাহলে h দেখতে পাচ্ছি 4x প্লাস কত হবে? x। তাহলে কত পাচ্ছি? 5x। তাহলে 5x মানে কত? 5 × x। x কত? x হচ্ছে আমাদের 5। তাহলে আনসার হবে কত? আনসার হবে h কত? 25 মিটার। 25 মিটার। এই যে আনসার কত আসছে? আনসার হচ্ছে আমাদের 25। ডান, ঠিক আছে। সো তোমরা চাইলে এইভাবে করতে পারো, বাট তোমাকে আমি আরেকটা শর্টকাট দেখাবো। এই শর্টকাটটা দিয়ে মানে 1 মিনিটে করে ফেলতে পারো, 1 মিনিটও লাগবে না, মানে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমাদের এই ম্যাথগুলাতে সাধারণত আমাদের যেটা করে, মাঝে মাঝে বলে যে বস্তুটাকে h উচ্চতা থেকে ফেলে দিছি। কোন উচ্চতা থেকে? h উচ্চতা থেকে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে ভূমি হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সামথিং গুণ। মাথায় রাখবা, এই সিকোয়েন্সটা মাথায় রাখবা। প্রথমে কিন্তু গতিশক্তি থাকবে, গতিশক্তি বিভব শক্তির এত গুণ, গতিশক্তি বিভব শক্তির এত গুণ। বিভব শক্তি গতিশক্তির না, কিন্তু গতিশক্তি বিভব শক্তির যদি এত গুণ হয়, সাপোজ আমি চিন্তা করলাম n গুণ, তাহলে n গুণ যদি হয়, তাহলে এখানে আমাদের শর্টকাট যেটা হবে সেটা আমি একটু লিখে ফেলি। শর্টকাট কি হবে? শর্টকাটটা হবে আমাদের ওই যে x মিটার উচ্চতায় বললাম না, সো আমি চিন্তা করবো যে x মিটার উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তাহলে x হবে আমাদের h ভাগ n - 1, সরি n মাইনাস না, এটা হবে আমাদের n + 1। সো এটা একটু কাইন্ডলি একটু মুখস্থ করে নিবা, যে আমরা চিন্তা করতে পারি যে কোন x উচ্চতায়, ভূমি হতে x উচ্চতায় কোন একটা বস্তুকে h উচ্চতা থেকে ফেলে দিলাম, কোন উচ্চতা থেকে? h উচ্চতা থেকে ফেলে দিলাম। তারপর সেটা ভূমি হতে x মিটার উচ্চতায়, তার গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে, তার গতিশক্তি কি বিভব শক্তি n গুণ হবে। ঠিক আছে, সো এইটাকে আমরা লিখে রাখি, কি বলতো? শর্টকাট বা ট্রিক্স। ঠিক আছে, এই যে এটা লিখে রাখলাম। ঠিক আছে, তো চলো এই ম্যাথটা আমরা এটার মাধ্যমে করার চেষ্টা করি, দেখি এটা আমরা মিলাইতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আমরা একটু এটাও লিখে রাখি যে h হচ্ছে আমাদের কোনটা? মোট উচ্চতা। তারপর nটা কি? nটা হচ্ছে আমাদের গতিশক্তি কত গুণ, বিভব শক্তির আর কি, বিভব শক্তির কত গুণ। ঠিক আছে, আর এক্সটা তো বুঝতে পারছো ভূমি থেকে কত উচ্চতায়। ঠিক আছে, আচ্ছা। সো এবার আমরা একটু চিন্তা করে দেই, আমরা চিন্তা করি যে আমাদের এই ম্যাথটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x = আমরা দেখতে পাচ্ছি এইটা, তাহলে আমাদের বের করতে হবে কত? h। তাহলে h কত হবে? কত হবে? কোনাকুনি গুণ করো, সেটা হবে আমাদের x × n + 1 হবে। তাহলে x কত? 5, আর n কত গুণ বলছে বলো তো? 4 গুণ। তাহলে 4
প্লাস 1 তাহলে কত পাচ্ছি 5 5 5 25 মিটার। দেখছো কত কত সহজে করে ফেলছি, 1 মিনিটে করে ফেলছি। ঠিক আছে, এই তো। সো আশা করি এই ম্যাথটা বুঝে যাওয়ার কথা। তো সামনের ম্যাথগুলো যেগুলো আছে আই গেস ওগুলোতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, বা ইজিলি করে ফেলার কথা। দেখো এবার আমরা হচ্ছে আমাদের 11-12 সালে আসা একটা কোশ্চেন সলভ করবো। এখানে আমাদেরকে বলে দিছে যে আমাদের 10 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে আমাদেরকে বলছে কোন উচ্চতায় স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে। সো এটা কাইন্ড অফ সিমিলার টাইপেরই একটা ম্যাথ, বাট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের ভেলোসিটি দেওয়া আছে আর বলে দেওয়া আছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে সেটাকে আমি নিক্ষেপ করছি। ঠিক আছে, সো একটু সিনারিওটা দেখার চেষ্টা করি আমাদেরকে কি বলে দিল। সো সাপোজ আমরা চিন্তা করলাম একটা বিল্ডিংয়ে উঠলাম, যে বিল্ডিংটা সাপোজ হচ্ছে 10 মিটার, সেটা কত 10 মিটার বিল্ডিংটা। এরপরে এখান থেকে আমি কি করছি, কোনো একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার ফলে সেটার হচ্ছে ভেলোসিটি ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন কোনো একটা বস্তুকে যদি আমি এভাবে নিক্ষেপ করি, কোনো একটা বস্তুকে যদি সাপোজ আমি এভাবে নিক্ষেপ করি, তাহলে বলো তো এইটা আসলে এইখান থেকে হাইস্ট কতটুকু উচ্চতায় যাবে, হাইস্ট কতটুকু উচ্চতায় যাবে। সাপোজ আমরা এখান থেকে নিক্ষেপ করলাম, হাইস্ট কতটুকু উচ্চতায় যাবে এটা কিন্তু আমরা জানি। একটা নির্দিষ্ট একটা ভেলোসিটিতে নিক্ষেপ করলে বস্তুটা কত উচ্চতা যায় সেটাকে আমরা বলতে পারি এইচ ম্যাক্স। ওই উচ্চতা যাওয়ার পরে বস্তুটা কি করে বলতো, ওইখান থেকে নামা শুরু করবে, নিচের দিকে নামা শুরু করবে। ওই এইচ ম্যাক্সটাকে আমরা কি জানি, এইচ ম্যাক্স ইকুয়াল আমরা কি জানি মনে আছে, সেটা আমরা জানতাম যে ইউ স্কোয়ার ভাগ হচ্ছে টোয়াইস জি। এখন বলো তো আমাদের ভেলোসিটি কত ছিল 20, এটা হবে 20 স্কোয়ার ভাগ দিব হচ্ছে 2 ইন্টু জি। এখন এখানে জি এর মানটা আমরা 9.8 ধরে নিতে পারি, বাট আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো খুব সুন্দর সুন্দর আসছে। সো আই গেস আমরা 10 ধরে নিলেও আনসারটা মিলে যাওয়ার কথা, কাছাকাছি যাওয়ার কথা। সো আমরা ধরে নিই যে 10, আমরা ধরে নিই কত 10। তাহলে দেখেন নিচে হচ্ছে 20 আর উপর হচ্ছে দুইটা 20, তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি 20 মিটার, কাটাকাটি করলে কত পাচ্ছি 20 মিটার। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের বস্তুটা কোথায় উঠছে, এইচ মিটার উচ্চতায় উঠছে, আর এইচ ম্যাক্সটা হচ্ছে কত, এইচ ম্যাক্সটা হচ্ছে আমাদের 20 মিটার। এখন বলো তো ভূমি কোনটা, ভূমি না এইটা না, ভূমি এটা না, তাহলে সে কত মিটার উচ্চতায় উঠছে বস্তুটা 20 প্লাস 10। তাহলে আলটিমেটলি আমাদের বলতে পারি যে আমাদের হাইট যেটা আছে ওই হাইটটা হচ্ছে আমাদের কত 20 প্লাস 10 কত হচ্ছে 30 মিটার। তাহলে হাইটটা আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে যেটা বলছে যে কোন উচ্চতায়, সেই ভূমি থেকে কোন উচ্চতায় স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে। সিম্পল কথা, আমরা এই বস্তুটা এখান থেকে নিক্ষেপের পরে স্থিতিশক্তি গতিশক্তি সমান কোথায় হবে ওইটা চিন্তা করাচ্ছি। আমরা এটা চিন্তা করতে পারি না যে বস্তুটা যখন এইখান থেকে আমি বস্তুটাকে ফার্স্টে এখানে উঠাইছি, এরপর এখান থেকে এখানে উঠাইছি, এরপর ওইখান থেকে কাইন্ড অফ ছেড়ে দিছি। ব্যাপারটা এমন হয়ে গেছে না যে বস্তুটা এইখানে গেলেই তার ভেলোসিটি কত হয় 0, ওইখানে কাইন্ড অফ হচ্ছে পুরো শক্তিটাই তার কি বিয়োগ শক্তি, ওইখান থেকে ছেড়ে দিলেই তো আসলে আলটিমেটলি ওই পয়েন্টে গিয়ে তো স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে। সো এবার আমরা এটা পরন্ত বস্তুর মতো চিন্তা করি। ঠিক আছে, তো পরন্ত বস্তু হচ্ছে এইটা কত উচ্চতায় আছে, সেটা হচ্ছে 20 আর 10 কত হচ্ছে 30 মিটার উচ্চতায় আছে। এবার আমরা আগে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো যে কত উচ্চতায় বিয়োগ শক্তি আর গতিশক্তি সমান হবে। সো আমরা এটার জন্য সূত্র কি জানতাম মনে আছে, সূত্র কি জানতাম, সূত্র জানতাম একটাই, সেটা হচ্ছে আমাদের এক্স ইজগুলো জানতাম এইচ ভাগ হচ্ছে n প্লাস 1। বলো কত উচ্চতায় ছিল 30 মিটার উচ্চতায় ছিল। এখন কত গুণ বলো তো, গতিশক্তি আর স্থিতিশক্তি সমান, সমান মানে কি বলতো এক গুণ, সমান মানে কি এক গুণ না। তাহলে এবার আমরা বসাই দেই 1 প্লাস 1 তাহলে কত পাচ্ছি 2, তাহলে 30 কে 2 দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি 15 মিটার। শেষ, আনসার পাচ্ছি 15, আনসার পাচ্ছি কত 15। এই যে সো দেখো হুবহু মিলে যাওয়ার কথা। এই তো। আচ্ছা চলো এবার আরেকটা কোশ্চেন সলভ করি, যেটা আমাদের 9-10 সালে আসা কোশ্চেন। বলে দেওয়া আছে যে 40 মিটার উচ্চতা থেকে কোনো একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ হবে। খুবই সিম্পল ম্যাথ। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানি এইচ ভাগ n প্লাস 1, তাহলে বলো এইচ কত 40 মিটার উচ্চতা, তারপর কত গুণ বলছে বলো তো, আমাদেরকে বলছে 3 গুণ হয়ে যায়, তাহলে 3 প্লাস 1, উপরে হচ্ছে 40 নিচে হচ্ছে 3 প্লাস 1 4, তাহলে কত পাচ্ছি 10 মিটার। আনসার কত 10 মিটার। দেখো এগুলো আসলে আমাদের ক্যালকুলেটরও লাগে না, কিন্তু একদম হুবহু এমনি করে ফেলা যায়। চলো এটা আবার করি, যেটা আমাদের 9-10 সালে আসা কোশ্চেন। বলে দেওয়া আছে যে কোনো একটি বস্তুকে কেন যে বারবার কল দিচ্ছে, একটি বস্তুকে স্থির অবস্থান থেকে উঁচু স্থান থেকে ছাড়া হয়েছে। তাহলে আমাদেরকে বলছে কোনো একটি বস্তুকে স্থির অবস্থায় উঁচু স্থান থেকে একদম কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে, কি বলছে, বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্থিতিশক্তির অর্ধেক হয়েছে। স্থিতিশক্তির কি হয়েছে, অর্ধেক হয়েছে। তাহলে বলছে বস্তুটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে, তাহলে এজটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এইখানে আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে, তারপর অর্ধেক হওয়া মানে কি বলতো, অর্ধেক হওয়া মানে কি এন ইজ ইকুয়াল টু কত 0.5, আর কত উচ্চতা সেটা আমাদের এইচ বের করতে বলছে। পারবা না এটা, চলো করি আমরা। এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ ভাগ n প্লাস 1, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো এইচ ইজ ইকুয়াল টু কত হবে এক্স ইন্টু n প্লাস 1, তারপর এক্স কত, এক্স হচ্ছে আমাদের কত মিটার উচ্চতা বলছে 10 মিটার উচ্চতা গেলে এসব কাহিনী হয়, সেটা হচ্ছে আমাদের 0.5 প্লাস 1, তাহলে 1.5 হচ্ছে কত 15 মিটার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 15 মিটার।
এই ক্যালকুলেশন পারার কথা, এটা একটু করে ফেললো আর কি। আচ্ছা চলো, সো এবার কাইন্ড অফ হচ্ছে আমাদের কাইন্ড অফ একদম লাস্ট টাইপে চলে আসছে। লাস্ট টাইপ বলতে আমরা যেখানে ক্ষমতার ব্যাপারগুলো দেখি। সো ক্ষমতা আমরা জানি, ক্ষমতা কি করি, ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে আমাদের কাজ বাই সময়, কাজ বাই কি সময়, ঠিক আছে। সো এবার দেখি আমরা কি বলে দেওয়া আছে, বলে দিছে একজন ছাত্রী 15 মিনিটে, একজন ছাত্রী বলছে কি 15 মিনিটে, এখানে টাইম দেওয়া আছে, এত মিটার উচ্চতা থেকে একটি টিলায় আরোহণ করতে এত ওয়াট ক্ষমতা প্রয়োগ করে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে। তাহলে এবার আমরা একটু লিখে ফেলি, এখানে আমাদের পি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, এইখানে দেওয়া আছে আমাদের টাইম দেওয়া আছে, আর এখানে আমাদের হাইট দেওয়া আছে, কত মিটার উচ্চতায় উঠছে। তাহলে বলছে ছাত্রীর ভর কত, ছাত্রীর ভর মানে কি বলছে, ছাত্রীর ভর মানে এখানে আমাদের এমটা বের করতে বলছে। কি বের করতে বলছে, এমটা বের করতে বলছে। বলতো আমি যদি এই উচ্চতায় উঠি তাহলে আমাদের কৃত কাজ কত, সিম্পলি বিভব শক্তি সমান হবে, সিম্পলি কি হবে, বিভব শক্তির সমান হবে। তাহলে এবার আমরা বসাই দিই আমাদের দ্বারা যে কৃত কাজটা সেটা হবে কত, বা ছাত্রীর দ্বারা কৃত কাজ সেটা হবে আমাদের mgh, সেটা কত হবে mgh। তাহলে এবার আমরা বসাই দিই পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের w/t, তাহলে w ইজ ইকুয়াল টু কত হবে mgh ভাগ হচ্ছে কত হবে টি। আমাদেরকে বের করতে হবে কি, এমটা বের করতে হবে। তাহলে এবার আমরা বসাই দিই, দেখো একটু কাটাকাটি করলে দেখতে পাবো যে এমটা এই পাশে চলে আসলো, এরপরে পি আর টি গুণ হয়ে যাবে, আর এখানে ছিল আমাদের এম আর জিএইচ, তাহলে জিএসটা চলে যাবে নিচে, জিএসটা চলে গেল কোথায়, নিচে। তাহলে এবার দেখো এবার পাওয়ারটা বসাই দিই, এবার সবগুলো মানগুলো বসাই দিই। পাওয়ার কত, এত ওয়াট, সিম্পলি এস এককে দেওয়া আছে। টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে কত 100, টাইম দেওয়া আছে 15 মিনিট, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 15 মিনিট প্লাস 60, তাহলে আমরা কত পেয়ে গেছি সেকেন্ডে। এরপরে জি এর মান কত 9.8, এইচ এর মান কত 120। এবার এটা একটু ক্যালকুলেশন করি, এটা কি করি একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে। চলো এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখি তো। উপরে হচ্ছে আমাদের 65.3 ইন্টু হচ্ছে 15 ইন্টু 60 হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 120, তাহলে আনসার পাচ্ছি আমরা এরকম কিছু একটা আনসার পাচ্ছি আমাদের 49.97 কেজি। তাহলে এইটা কাইন্ড অফ হচ্ছে আমাদের, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা কত বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 50 কেজি। তাহলে এবার আমরা আনসারটা একটু মিলাই, আনসারটা হবে আমাদের এই যে, আনসারটা হবে আমাদের এক নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের 50 কেজি, ঠিক আছে। সো এই যে আনসার মিলে গেল। এরপরে আমরা এইটা দেখব, এইটা হচ্ছে আমাদের এই যে বলে দিছে যে 100 কেজি ভরা একটি ব্যক্তি 20 কেজি বোঝা নিয়ে এত মিনিটে, কত মিনিটে 9.8 মিনিটে 100 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করছে। তাহলে ওই ব্যক্তির ক্ষমতা কত, ওয়াটে বের করতে হবে। বলো এটা কত ইজি। পি ইজ ইকুয়াল টু কত হবে বলো, w/t, w কত হবে আমাদের mgh ভাগ হচ্ছে কত হবে টি হবে। দেখো এবার এম এর মান বসাই দিই, এম কত, সে নিজে উঠছে, বোঝাটাকে উঠাইছে, এইটা একটা তার নিজের ভর, এটা বোঝার ভর। তাহলে মোট ভর কত, মোট ভর হচ্ছে 120, তাহলে আমরা বসাই দিই 120। এরপরে জি এর মান কত 9.8, এইচ এর মান কত, কতটুকু উপরে উঠছে বলো তো 100 মিটার, তাহলে এখানে আমরা বসাই দিলাম 100। তারপর টাইম কত, টাইম বলে দিছে কত, টাইম বলে দিছে 9.8 মিনিট, তাহলে 9.8 মিনিট তো এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে না, 60 দ্বারা গুণ করে দিলাম, 60 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেছে সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে, তাই শেষ। এবার তো আমরা ওয়াটে পেয়ে যাওয়ার কথা। সো ওয়াটে পেয়ে জন্য আলটিমেটলি আমাদের ক্যালকুলেটরও লাগবে না, সেটা হচ্ছে আমাদের 9.8 কাটা, তারপর এইটা যদি আমরা এটা কেটে ফেলি তাহলে এটা হবে কত 2। তাহলে এবার 2 আর 100 মিলে কত হবে 200, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে 200 ওয়াট, পি ইজ ইকুয়াল টু কত হবে 200 ওয়াট। এই যে তাহলে এই যে 200 ওয়াট, ঠিক আছে এটা। আচ্ছা সো মোটামুটি আমরা কাজ শক্তি ক্ষমতা শেষ করে ফেলছি। সো আজকের লেকচারটা আমার, যদিও আমি ফার্স্টে বলছিলাম যে আমরা আসলে দুইটা চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে মহাকর্ষ আর হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, বাট আজকে আমার একটু কাজ আছে, সো এই কারণে আসলে আমরা জাস্ট এই পার্ট 1-এ আমরা একটা লেকচারই কমপ্লিট করবো, একটা চ্যাপ্টারই কমপ্লিট করবো, সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আমরা নেক্সট লেকচার যেটা আছে কাইন্ড অফ হচ্ছে P2, সো আমরা একটু ঠিক করে দেই আমাদের যে P2 যেটা আছে, এই যে এইটা, এই যে আমরা P2-তেই আলটিমেটলি আমরা বলা যায় যে এটাকে, সরি আমি একটু লিখে ফেলি, এই যে এইটা হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্ট 1, এরপর এই 2 আর 3 যেটা আছে, 2, 3, 4 যেটা আছে ওইটা আলটিমেটলি আমরা পার্ট 2-তে কমপ্লিট করবো, ঠিক আছে। সো আশা করা যায় এই সিকোয়েন্সটাই থাকবে আর কি। সো এই তো, সো দেখা হবে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম সবাইকে।